আশেপাশে সারাদিনই ছিলেন আমাদের রিপোর্টার সাজেদ রোমেল, তিনি জানাচ্ছেন সেই পরিস্থিতির কথা। ধানমন্ডির বিডিআর সদর দপ্তরের মুখোমুখি রাস্তায় সকাল থেকেই সেনাবাহিনী ব্যস্ত ছিল তাদের শক্তি বৃদ্ধিতে। এই সময় সেনাবাহিনী কামান ও হেলিকপ্টার গানশিপগুলো প্রস্তুত রাখা হয়। ঠিক একই সময় প্রায় গুলি ছুটে থাকে বিডিআর সদস্যরা। চারদিকে সেনা সদস্যদের কর্মকাণ্ড দেখা গেলেও শুধু ঢাকার বিডিআর সদর দপ্তরের হাজারীবাগ গেটে বিডিআর সদস্যদের অস্ত্রসহ টহল দিতে দেখা যায়। এদের অবস্থান যাই হোক, আমাদের প্রতিটা সৈনিক জীবন দেবে, এক পা পিছু হটবে না, এইটাই হচ্ছে আমাদের কথা। সেনাবাহিনীর একটা সৈনিক যদি পিলখানার মধ্যে অ্যাডভান্স করে আমরা তাদেরকে গুলি করে প্রতিহত করব। এ সময় র্যাব ও পুলিশ সদস্যদেরকে ধানমন্ডি সহ ঢাকার কয়েকটি জায়গায় দেখা গেলেও তারা মূলত জনগণের চলাফেরার উপর নজরদারি করেছে। তবে সারাদিনই সাধারণ মানুষ ছিল অত্যন্ত আতঙ্কিত। সমস্যা বলতে গিয়ে তো যাতায়াতের সমস্যা। আমি মাত্র থেকে আসলাম, মহাখালী থেকে আসলাম, এই মোহাম্মদপুর থেকে এই পর্যন্ত হেঁটে আসলাম। রিস্ক নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যেতে হবে, আমাদের জরুরি দরকার, এই জন্য যাচ্ছি আমরা। এই যে আমার গাড়ি আমার বাসা পর্যন্ত যাইতো, গভর্নমেন্ট গাড়ি, এখান থেকে নেমে গেলাম, এখন গাড়ি ব্যাক করতেছে। রাস্তাঘাটে লোকজন নাই, গাড়ি ঘোড়া নাই, অসুবিধা হচ্ছে। তবে সন্ধ্যার দিকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিডিআর সদর দপ্তর এলাকায় আছেন আমাদের রিপোর্টার আব্দুল্লাহ তুহিন। টেলিফোনে আমরা এখন সরাসরি কথা বলছি তার সঙ্গে। তুহিন, বিডিআর সদর দপ্তরে এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানান। কল্লোল, আপনারা যেটা আগে খবর পেয়েছেন যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বিডিআর একটি দল তারা ভেতরে এখন তাদের নিজেদের ভিতরে আলাপ আলোচনা সারছেন। আর বাইরে সরকার পক্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তারা তারা বাইরে অবস্থান করছেন পাশের একটি রেস্টুরেন্টে। ভেতর থেকে যদি তাদেরকে গ্রিন সিগন্যাল দেন তারপরে তারা ভেতরে যাবেন, এমনটি আমাদের সাথে কথা হয়েছে তাদের। কিন্তু কিছুক্ষণ আগেও আমরা বিটিআর এর যে ফটোকে সারাদিন ওখানে যাওয়া যাচ্ছিল না, সেখানে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না, সেখানে সাংবাদিকরা যাওয়ার পরে ওখানকার বিটিআর সদস্যরা জানিয়েছেন যে তাদের দাবি দেওয়া মানার ব্যাপারে সরকারের এখনো কোনো লক্ষণ তারা দেখছেন না, আন্তরিকতার পরিচয় এখনো তারা দিচ্ছেন না। তাদের যে মূল দাবি ছিল তাদের বাইরের 46টি ইউনিট এবং 13টি সেক্টর থেকে সেনাবাহিনী থেকে আসা অফিসারদের প্রত্যাহার করে নেওয়া এবং বিটিআর এর হেডকোয়ার্টারের আশপাশে অবস্থানকারী সেনাবাহিনী সদস্যদের অনতিবিলম্বে সরিয়ে নেওয়া। তারপরে তারা বিবেচনা করবেন যে তারা অস্ত্র সমর্পণ করবেন কিনা। কিন্তু যেটা আমাদেরকে আগে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেখা করে আসার পর নানক এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা আমাদেরকে বলেছিলেন যে তারা প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণাকে মেনে নিয়েছেন এবং অস্ত্র সমর্পণ করবেন। আর বাইরে থেকে যারা ভেতরে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে ইত্যাদি নানান কথা বলেছেন। কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালেও আপাতত তারা কোনো অস্ত্র সমর্পণ করবেন না। এখনো পর্যন্ত সে ধরনের কোনো লক্ষণ বা প্রস্তুতি আমরা কিছুই দেখছি না, কারণ তারা বলছেন যে অস্ত্র সমর্পণ করলে তারা আবারও নির্যাতনের শিকার হবেন, এই আশঙ্কায় তারা এটা করছেন না। কিন্তু তুহিন, তারা বলেছিলেন যে তারা নারী এবং শিশু যারা আটকা পড়েছেন তাদেরকে বাইরে বের হতে দেবেন, তো সেরকম কোনো নারী শিশুরা কি বের হয়ে এসেছে, আপনারা কি দেখেছেন? আমরা বিকেলের দিকে এক দফা দেখেছিলাম, যারা আমাদের কাছে মনে হয়েছিল যে তারা ভিতরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আটকে পড়া শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের কিছু অংশ যারা সাদা খাতা মাথার উপরে তুলে বের হয়েছেন। এবং এরপরে আমরা সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত অর্থাৎ আলোচনা শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 8-10টি অ্যাম্বুলেন্স এখান থেকে রোগী বহন করে নিয়ে যেতে দেখেছি এবং সেগুলোর ভিতরে যে কয়টি আমরা দেখার সুযোগ হয়েছে সেখানে আহত বিডিআর সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে বাইরে চিকিৎসার জন্য। আর এছাড়া অন্য কোনো যাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে জিম্মি যাদের করা হয়েছে নারী শিশু সহ অফিসারদের এদেরকে মুক্ত করা হবে, এই ধরনের কোনো লক্ষণ আমরা এখনো পাইনি। তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিডিআর সদর দপ্তর এলাকার অন্য প্রান্তে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহাতির ফারুকী। টেলিফোনে তিনি এখন জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। মাহাতির, এখন সর্বশেষ পরিস্থিতি কি? সবশেষ পরিস্থিতি এখন যেটা বিরাজ করছে যে বিডিআর সদস্যরা এখন আশা করছেন যে তাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজে বিডিআর সদর দপ্তর পরিদর্শন করতে আসবেন এবং তাদেরকে সরাসরি তাদেরকে আশ্বাস দিবেন। কিন্তু মিটিং এ যে সাধারণ ক্ষমা ঘোষণা এবং তাদেরকে অস্ত্র সমর্পণের যে বিষয়টি, এই বিষয়টিতে ওরা আমলে নিচ্ছেন না এবং বিশ্বাস করছেন না
যে সেনাবাহিনী যে ৪৬ ইউনিট এখানে কাজ করছে চারদিকে ঘেরাও করে রেখেছে, কর্ডন করে রেখেছে। ওখানে তারা কিছুক্ষণ আগে বললেন যে আমি নিজেও ভিজিট করেছি ৪-৫টা, ওখানে আসলে শূন্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং তাদের মুভমেন্ট দেখে মনে হচ্ছে তারা মানে ব্যারাকে ফিরে যাওয়া বা এখান থেকে প্রত্যাহারের কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। এই ইনফরমেশনের ভিত্তিতে তারা অনেকটাই অ্যালার্ট সিচুয়েশনে আছে বিডিআর সদস্যরা। আর ওইদিকে বিডিআরদের সাথে ব্যাকআপে প্রচুর র্যাব শত র্যাব সদস্যকেও তৎপর হতে দেখা গেছে নিউ মার্কেট এলাকাটায়। পলাশিতে আছে কর্ডন করা সেনা সদস্যরা, তারপর পিলখানার যে মোড়টাতে আছে ওখানে আছে আবাসিক বাড়ির ছাদে এবং নিচে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। এখন এই মুভমেন্টের মধ্যে দিয়ে বিডিআর সদস্যরা বারবার কথাই বলছেন যে তাদের প্রধান দাবি হলো তাদেরকে সেনাবাহিনীদের সদস্যদেরকে ক্যাম্পগুলোকে প্রত্যাহার করা। কিন্তু নিউ মার্কেটে যে মেইন গেটে ওখানে ঠিক সশস্ত্র অবস্থায় সেনাবাহিনী এখনো অবস্থান নিচ্ছেন। আর পাশে যে বেগম ফজিলাতুন্নেসা হলটি আছে ওখান থেকে পাশের দেয়াল ভেঙে সব মেয়েদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর কিছু কিছু ওই আবাসিক এলাকা এবং আজিমপুর যে কলোনি আছে কলোনির একটা কর্নারেও সেনা সদস্যদের রিজার্ভ রাখা হয়েছে। এইসব সবকিছু তথ্য বিডিআর সদস্যদের কাছ থেকে আমি পেয়েছি এবং আমি নিজে এইসব তথ্যের ভিত্তিতে যে ভিজিট করে দেখতে পেলাম যে ঘটনা সত্য। তাহলে ওরা বলছে তাহলে কি আলাপ হলো এবং তাহলে কি সমাধান এইভাবে হবে, এই বিবেচনায় তারা লিখিত চায় যে লিখিত ভাবে যদি তাদেরকে দেয়া হয় ডকুমেন্ট করে গ্যাজেট করে তাহলে হয়তো তারা এই ব্যাপারটাকে বিশ্বাস করবে যে সেনাবাহিনী তাদেরকে কোনো অ্যাটাক করবে না। আর এখানে আরেকটি বিষয় তথ্য গুরুত্বপূর্ণ যে এখানে তারা যে সব সাধারণ লোকজন আশেপাশে ঘোরাফেরা করতেছে সবাইকে ওরা সন্দেহজনক ভাবে দেখছে যে ওরা হয়তো সামরিক বাহিনীর এই সিভিল পোশাক পরে ওরা অবস্থান নিয়েছেন আর সামরিক বাহিনীর গাড়িও আশেপাশে মুভমেন্টের মধ্যে আছে। এই অবস্থার মধ্যে আসলে উত্তেজনা ঠিক মানে অনেকটা প্রশমিত বলা যাবে না। সেটা হলো যে সব অ্যালার্ট সিচুয়েশনে আছে। রাত যত গভীর হচ্ছে তত আশঙ্কা বাড়ছে, দুপক্ষের মধ্যে অবিশ্বাসটা বাড়ছে। আর এখানে জনগণ যে সাধারণ মানুষ যে আবাসিক এলাকায় আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে রাতে কি ঘটে বা কি ঘটতে পারে এই যে আশঙ্কায় তারা উদ্বিগ্ন হয়ে রাত যাপন করবেন। আর আশেপাশে তো শত শত বিল্ডিং আছে, বিল্ডিং গুলো যে কোনো সময় যদি সংঘর্ষের শিকার হয় বা মানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে ওরা কোথায় যাবেন, কিভাবে কি হবেন, সেই আশঙ্কা এলাকাবাসী খুবই উদ্বিগ্ন। যার কারণে মাহাথির আপনাকে অনেক ধন্যবাদ। বিডিআর সদর দপ্তরের ঘটনার জের ধরে সারা দেশের বিডিআর সেক্টর হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে সতর্কতা। সেনাবাহিনী থেকে নিযুক্ত কমান্ডিং অফিসারদের কেউ অফিসে আসেননি, তবে কমান্ডিং অফিসার সহ কোনো বিডিআর সদস্যকে ক্যাম্পে প্রবেশ বা বাইরে যেতে দেওয়া হয়নি। বেলা 12টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রচুর পরিমাণ বিডিআর সদস্য রাজশাহী সেক্টর দপ্তরে এসে পৌঁছে। প্রথমে তারা পুরো সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে সতর্ক অবস্থান নিলেও পরে তারা অস্ত্র জমা দিয়ে দেয় বলে জানা গেছে। খুলনায় মুজগুন্নিতে অবস্থিত বিডিআর খুলনা সেক্টর হেডকোয়ার্টারে আর্টিলারি সেকশন সকাল থেকেই বন্ধ করে রাখা হয়েছে। প্রধান প্রবেশদ্বারে কয়েকজন সশস্ত্র রক্ষীকে ঘোরাফেরা করতে দেখা যায়, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এদিকে সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিডিআর এর সমস্যা সমাধানে ফলপ্রসূ উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন এই ঘটনায় সারা দেশ উৎকণ্ঠিত। শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে বিবৃতি দেবেন। বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়ে সরকারের বক্তব্য দাবি করা হলে সংসদ উপনেতা একথা বলেন। এর আগে প্রথমবারের মতো সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে। অধিবেশনে মাগরিবের নামাজের বিরতি পর্যন্ত প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কেউই সংসদে আসেনি। এদিকে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদকে জানান সাবেক 4 দলীয় জোট সরকার আমলে দুর্নীতি ও অনিয়ম তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান জানান গৃহায়ন খাতের দুর্নীতি তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। দুর্নীতি অনিয়ম যেগুলো হয়ে থাকে সেগুলো শুধু কাউকে শিক্ষা প্রতিষ্ঠান। প্রেসিডেন্ট হিসেবে প্রথম কংগ্রেস ভাষণে ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ নিয়ে নতুন নীতি এবং কৌশল প্রণয়নের কথা বলেন বারাক ওবামা। খুব শিগগিরই ইরাক থেকে সৈন্য ফিরিয়ে আনার বিষয়ে ঘোষণা দেবেন তিনি। আফগানিস্তান এবং পাকিস্তানে আল কায়েদা ও তার সহযোগীদের পরাজিত করার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে যুদ্ধের জন্য চরম মূল্য দেওয়ার কথা স্বীকার করেন ওবামা। তবে কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করবেন না বলে জানালেন তিনি। খেলার খবর ক্রিকেট।
বিডিআর সদর দপ্তর সৃষ্ট ঘটনার জের পড়েছে খেলার মাঠেও। প্রিমিয়ার লিগের 3টি ম্যাচই মাঝপথে স্থগিত হয়ে যায়। এর মধ্যে রাজধানীর বাইরের 2টি ম্যাচ ছিল। স্থগিত ম্যাচগুলোর বাকি অংশ কাল সকালে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিমানের ডাকে ব্যাট করতে নেমে সিটি ক্লাব 9 উইকেটে করে 236 রান। সর্বাধিক 70 রান করেন নাদিম কেরামত। আগের 5টি ম্যাচই জয়ী বিমানের পক্ষে 4 উইকেট নিয়েছেন জাহিদ নিয়াজ। জবাবে বিনা উইকেটে 41 রান তোলার পর খেলা বন্ধ ঘোষণা করা হয়। ফতুল্লায় বেনুগোপাল রাবের 77 এবং ইমরান আহমেদের 70 রানে ডিওএইচএসকে 291 রানে টার্গেট দেয় আবাহনী। খেলা বন্ধ হবার আগ পর্যন্ত 9 ওভারে 33 রান তুলে ডিওএইচএস। আর বিকেএসপিতে সূর্য তরুণের বিরুদ্ধে 150 রানেই গুটিয়ে যায় মোহামেডান। ব্যাট করতে নেমে সূর্য তরুণ খেলা বন্ধ হওয়া পর্যন্ত করে 23 রান। এই সঙ্গে শেষ করছি রাত 9:21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করে যৌক্তিক দাবি মানার আশ্বাস, অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফিরে যাবার আহ্বান প্রধানমন্ত্রীর। বিডিআর সদর দপ্তরে বিক্ষোভ, গোলাগুলি, 3 জন নিহত, আহত 15 জন। কমান্ড ফেলিয়ারের কারণে বিডিআরে এত বড় ঘটনা ঘটেছে জানালেন সাবেক মহাপরিচালক ফজলুর রহমান। দর্শক, ইউজ টেলিভিশনের সর্বশেষ খবর জানতে বাংলা লিংক, গ্রামীণ ফোন, সিটিসেল, টেলিটক এবং ওয়ারিদ মোবাইল থেকে অথবা র্যাঙ্কস্টেল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে আপনার বাংলা লিংক, গ্রামীণ ফোন অথবা ওয়ারিদ মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। The ultimate cockroach killer, ACI Cockroach Spray. Vision 2025.